আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে। তো সিলেবাসের মধ্যে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়, এই তিনটি অধ্যায় রয়েছে। কিছু কিছু স্কুলের ষষ্ঠ অধ্যায়টা কিন্তু থাকতে পারে, সেটা তোমরা স্কুল থেকে অবশ্যই জেনে নেবে। এরপর দেখো তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে। প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকে। 1 নম্বর মানের প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে 1 × 8 = 8। এরপর থাকবে 8টি এসএকিউ, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর তোমাদের 4টি 2 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে দেখো তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকছে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে। আর 4 নম্বর মানে 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে, 3টির মধ্যে 2টির উত্তর লিখতে হবে। আর 8 নম্বর মানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটার উত্তর লিখতে হবে, 8 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3টি, ঠিক আছে, সেখান থেকে 1টির উত্তর লিখতে হবে। তো এইরকম প্যাটার্নে সাধারণত তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 40 নম্বরের সেকেন্ড ইউনিট টেস্টে, এবং সেখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের উত্তর দেখে নিই এই ভিডিও থেকে, এবং এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর পিডিএফগুলোকে নিতে পারো, সেগুলো কিন্তু পিএড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। 1 নম্বর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, 1 × 8 = 8। পরের দেখে কোন পণ্যকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? তো এখানে অপশান দেওয়া আছে লোহা, রেলপথ, কয়লা না বস্ত্র। তো বস্ত্র, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ক্ষয়ের দেখা হচ্ছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, এঙ্গেলস, অগাস্তে ব্ল্যাঙ্কি না লুই জনসন। তো শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? অগাস্তে ব্ল্যাঙ্কি। এরপরের প্রশ্ন গয়ের দাগে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, মেটার্নিকে, নেপোলিয়নকে না কাফুরকে? তো কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। ঘরের দেখা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে এশিয়াকে, আফ্রিকাকে, ইউরোপকে না আমেরিকাকে? তো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। এরপর ওঙ্গর দাগে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। তো দেখো ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এবার দেখা হচ্ছে রিসার্জিমেন্টু কথাটির অর্থ কি? পুনর্জাগরণ, পুনরায়, নবজাগরণ না পুনরাবির্ভাব? তো রিসার্জিমেন্টো এই কথার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। 6 দাগে দাস ক্যাপিটাল এর রচয়িতা কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, রবার্ট আবেন না লুই ব্লাঙ্ক? দেখো দাস ক্যাপিটাল এর রচয়িতা হচ্ছেন কার্ল মার্কস। বরিগজ দেখা হচ্ছে মাসনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল কার্বোনারি ইয়াং ইতালি, এরপর হেটারিয়া ফিলিকেনা ফ্রিম্যান্স। তো এখানে দেখো ম্যাসনি প্রতিষ্ঠিত যে গুপ্ত সমিতি সেটার নাম ছিল ইয়ং ইতালি। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2-1 দাগে এক কথায় উত্তর লিখতে হবে 1 × 4 = 4। কয়ের দাগে দশম চার্লস কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? তো দশম চার্লস পলিগন্যাক নামে জনৈক প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। কোন গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিলেন? হেটারিয়া ফিলিকে গুপ্ত সমিতি গ্রিক জাতীয়তাবাদকে সাহায্য করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে কোন দেশকে বিবেচনা করা হতো? ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে বিবেচনা করা হতো। এরপর হচ্ছে সাম্রাজ্যবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? দাস ক্যাপিটাল গ্রন্থকে সাম্রাজ্যবাদের বাইবেল বলা হয়। 2 নম্বর ঠিক বা ভুল এখানে নির্ধারণ করতে হবে বা লিখতে হবে। 1 × 2 = 2। পরের দেখা হচ্ছে রাশিয়ার রানীকে জারিনা বলা হয়, এটা হবে ঠিক। লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন, এটাও হবে ঠিক। 3 নম্বর হচ্ছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা দিয়ে নির্বাচন করো। 1 × 2 = 2। বিবৃতি দেওয়া আছে দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লব শিল্প শ্রমিক ছিল সহজলভ্য। ব্যাখ্যা এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে এবং 3টির মধ্যে সঠিক ব্যাখ্যাটা আমাদের হবে অপশান 3-এরটা। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, যার কারণে ইংল্যান্ডে শিল্প শ্রমিক ছিল সহজলভ্য। পরের দাগে বিবৃতি দেওয়া আছে প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এটা 3টি ব্যাখ্যা দেওয়া আছে, তো কোন ব্যাখ্যাটা সঠিক হবে? ব্যাখ্যা 1-টা প্রথম বিশ্বযুদ্ধ জল, স্থল ও আকাশে পরিব্যাপ্ত হয়, তার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ এক সর্বাত্মক যুদ্ধ হয়েছিল। 3 নম্বর দাগে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। কয়ের দাগে ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কী ছিল? তো দেখো ইটালির যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ মাসনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি নামে একটি সংগঠন তৈরি করেন। এই দলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল শিক্ষা প্রসার, চরিত্র গঠন ও আত্মত্যাগের দ্বারা ইতালীয়দের
মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করায়। মাসনি এই দলের আদর্শ প্রচার করার জন্য ইয়াং ইতালি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। কয়ের দাগে ঘেটো কি? তো ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, বস্তি বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থান সম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা প্রবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা হতো। গয়ের দাগে সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সাব আততায়ীর হাতে নিহত হন। ওকে, এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরম পত্র পাঠায়। সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর হচ্ছে ঘয়ের দাগে প্যারি কমিউন কি? দেখো, ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ এক অভ্যুত্থানের মাধ্যমে প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। প্যারি কমিউনের আন্দোলন ছিল জার্মান সৈন্য ও ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের সরকারের বিরুদ্ধে। প্যারি কমিউন গঠনের কারণ ছিল থিয়ার্সের সরকারের রাজতন্ত্রীদের প্রাধান্য ও থিয়ার্সের জনবিরোধী নীতি। প্যারি কমিউন দমিত হলেও এটি ছিল পরবর্তী শ্রমিক আন্দোলনগুলির কাছে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। উঙ্গর দাগে এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। জোল ভেরাইন কি? 1819 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে জোল ভেরাইন নামক একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়। জোল ভেরাইন প্রতিষ্ঠিত হবার আগে বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে ভিন্ন ভিন্ন আমদানি এবং রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। এর ফলে জার্মানিতে বাণিজ্যিক প্রতিকূলতা দেখা দিত। জোল ভেরাইন শুল্ক সংঘে যোগ দেওয়ার ফলে রাজ্যগুলি বাণিজ্যিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি জোল ভেরাইনের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। এই সংঘে যোগদানের ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে ঐক্য বৃদ্ধি পায়। 4 নম্বর দাগে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। পরের দাগে হচ্ছে টিকা লেখো, এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা লিখতে হবে। দেখো, স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে রাশিয়ার রাজবংশীয় কেউ না বসে সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদেত্তি নামক স্থানে রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করে যে রাশিয়ার রাজ ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। পরের দিকে টিকা লিখতে হবে হেটারিয়া ফিলিকে সম্পর্কে। গ্রিকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল একটি গুপ্ত সমিতি যার নাম হচ্ছে ফিলিকে হেটারিয়া বা হেটারিয়া ফিলিকে। এই সমিতির মাধ্যমে নবজাগরণের আদর্শ এবং ভাবাদর্শ প্রচারিত হয়। এছাড়া এর দ্বারা গ্রিক জনগণ ক্রমশ সংঘবদ্ধ হয়েছিল। 1814 থেকে 1820 সালের মধ্যে গ্রিসের সর্বত্র এর শাখা গড়ে ওঠে। এরপর গয়ের দেখা প্রশ্ন হচ্ছে টিকা লিখতে হবে শিল্প বিপ্লব ও নারীর অবস্থান সম্পর্কে। তো শিল্প বিপ্লব ও নারীর অবস্থান। শিল্প বিপ্লবের ফলে পরিবারের নারীরাও বিভিন্নভাবে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে। 1 নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখছি, এটা দেখো, শিল্প বিপ্লবের পূর্বে নারীদের কাজ। শিল্প বিপ্লবের পূর্বে নারীরা কৃষিভিত্তিক সমাজে পুরুষদের সাথে যৌথভাবে উৎপাদনের কাজে অংশ নিত। তাছাড়া অবসর সময়ে নারীরা বস্ত্র ও পশমের কাজের সঙ্গে যুক্ত ছিল। 2 নম্বর হচ্ছে শিল্পাঞ্চলে আগমন। শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চল থেকে বহু পুরুষ শহরের কলকারখানাগুলিতে নগদ বেতনের বিনিময়ে কাজ করতে পাড়ি দেয়। এই অবস্থায় পুরুষদের সঙ্গে নারীরাও এসে
শহরে এসে ধীরে ধীরে শিল্পের কাজে যুক্ত হয়ে পড়ে। 3 নম্বর, শ্রমিক হিসাবে নিয়োগ। গ্রামাঞ্চল থেকে আসা শ্রমিকদের বেতন ছিল খুব কম। তারা যে পরিমাণ মজুরি পেত তাতে তাদের পরিবারের সকলের ভরণ পোষণের ক্ষেত্রে যথেষ্ট ছিল না। এই পরিস্থিতিতে শ্রমিক পরিবারের মহিলারাও কারখানার শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করে। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্দশা। নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সমান উৎপাদন করলেও তাদের বেতন পুরুষ শ্রমিকদের সমান হতো না। তাছাড়া নারীরা কলকারখানার কাজ করার পর নিজের গৃহস্থালির কাজ সামলাতো, ফলে নারীদের জীবনে দুর্দশার ছায়া নেমে আসে। 5 নম্বর, পারিবারিক সমস্যা। শ্রমিক পরিবারের পুরুষ ও নারীরা উভয়ের কারখানায় সমান তালে কাজ করত, ফলে পরিবারের কাজকর্ম এবং সন্তান পরিচর্যার ক্ষেত্রে অবহেলা দেখা যেত। এর ফলে শ্রমিক পরিবারের জীবনে নানা সমস্যা দেখা দিত, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। মূল্যায়ন আমরা লিখছি, দেখো, শিল্প কারখানাগুলিতে নারী ও পুরুষ উভয়েই সমান কাজ করত, কিন্তু নারীরা বেতন বৈষম্যের শিকার হয়েছিল। বিভিন্ন অসুবিধা সহ্য করেও নারীরা কখনো আন্দোলনের পথে পা বাড়ায়নি, ফলে ধীরে ধীরে শিল্প ক্ষেত্রে নারীদের চাহিদা বাড়তে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো একটি প্রশ্নে মানে 8 নম্বর করে। তো কয়ের দাগে দেওয়া হচ্ছে মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও। মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কী ছিল? তো দেখো, মেটার্নিক ব্যবস্থা কি না, প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে কেবল অস্ট্রিয়া নয়, সমগ্র ইউরোপের বিস্তৃত অঞ্চলের রাজনীতির তিনি অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন। ইউরোপের ইতিহাসে এই সময় তাই মেটার্নিক যুগ হিসেবে চিহ্নিত। মেটার্নিক যে পদ্ধতিতে ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাকে মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র বলেন। তো এই ব্যবস্থার ব্যর্থতার কারণ বা পতনের কারণগুলো কী কী? মেটার্নিক তন্ত্রের পতনের কারণ বা ব্যর্থতার কারণ। ওকে, মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে পরিবর্তনকে অস্বীকার। মেটার্নিক তন্ত্র তৎকালীন পরিবর্তনশীল মানসিকতাকে অস্বীকার করেছিল। জাতীয়তাবাদী ধারণাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে মেটার্নিক তন্ত্র নিজের পতন ডেকে এনেছিল। 2 নম্বর, সময়ের গতি প্রবাহকে অস্বীকার। সময় অমোঘ, তার গতিকে রুদ্ধ করার চেষ্টায় কালের নিয়মে স্বয়ং মেটার্নিককে নিঃশেষ হয়ে যেতে হয়েছিল। 3 নম্বর হচ্ছে সংস্কারকে অস্বীকার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সংস্কার প্রয়োজন। মেটার্নিক তন্ত্র সংস্কারের প্রয়োজনীয়তাকে অস্বীকার করায় তার পতন অনিবার্য হয়ে উঠেছিল। 4 নম্বর হচ্ছে যুগ ধর্মকে অস্বীকার। পরিবর্তন ইতিহাসের প্রধান চালিকা শক্তি, আবার এই পরিবর্তন যুগের ধর্ম। মেটার্নিক তন্ত্র যুগ ধর্মকে অস্বীকার করায় এর পতন অনিবার্য হয়ে উঠেছিল। 5 নম্বর হচ্ছে জনসমর্থনের অভাব। মেটার্নিক তন্ত্রকে ইউরোপের সমস্ত দেশ সমর্থন করেনি। মেটার্নিক ভয় দেখিয়ে অত্যাচারের মাধ্যমে তার নীতিকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন, তবে দমন পীড়নের দ্বারা ভীতি উৎপন্ন হতে পারে, কিন্তু শ্রদ্ধা আদায় করা যায় না। তাই মেটার্নিক তন্ত্রের পক্ষে জনসমর্থন না থাকায় তার পতন হয়েছিল। 6 নম্বর হচ্ছে জাতীয়তাবাদী অভ্যুত্থান। মেটার্নিক তন্ত্রের তীব্র চাপ থাকা সত্ত্বেও এ সময় ইউরোপে জাতীয়তাবাদী অভ্যুত্থান কিন্তু বন্ধ হয়নি, ফলে ফার্দিনান্দ উদারপন্থী সংবিধান চালু করেন। পর্তুগালে গণ অভ্যুত্থান হয়। নেপালসে গণজাগরণ ঘটে। এইসব কাজকর্ম মেটার্নিক তন্ত্রের পতনকে ত্বরান্বিত করে। উপসংহারে আমরা লিখছি, সময় সর্বশক্তিমান, তাই কালের গতির কাছে বহু কিছুই নতি স্বীকার করে। ফেব্রুয়ারি বিপ্লবের তরঙ্গাঘাতে মেটার্নিক তন্ত্র চুরমার হয়ে যায়। মেটার্নিক ইংল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর দেখো, ক্ষয়ের দেখা প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো, বা বিসমার্কের রক্ত ও লৌহনীতি টা আলোচনা করো, সেটাও কিন্তু পরীক্ষা দিতে পারে, তো একই উত্তর হবে। দেখো, আমরা প্রথমে ভূমিকা লিখছি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন। যেমন প্রথম হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসে বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। এরপর সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি
প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর দেখো ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন, গয়ের দেখা প্রশ্ন। ওকে, এখানে আমরা উত্তর লিখছি, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্য করা যায়। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 8 নম্বর মানের যে কোনো একটির উত্তর তোমাদের পরীক্ষা লিখতে হবে। ওকে, দেখো প্রথম কারণ হচ্ছে কৃষি বিপ্লব। নবজাগরণের ফলে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়, নতুন ও উন্নত কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে। এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লবকে কাঁচা মাল দিয়ে সাহায্য করেন। তো এটা একটা কারণ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হওয়ার। 2 নম্বর কারণ হচ্ছে সুলভ শ্রমিক। 16 শতক থেকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই বর্ধিত জনসংখ্যা শিল্পের জন্য প্রয়োজনীয় সুলভ শ্রমিকের যোগান দিয়েছিল। 3 নম্বর মূলধনের প্রাচুর্য। 17 শতক থেকে ইংল্যান্ডে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য করে প্রচুর মুনাফা অর্জন করে। এই মুনাফা শিল্পের প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়েছিল। এরপর 4 নম্বর পয়েন্টে দেখো বাজার। ঔপনিবেশিক দ্বন্দ্বের জয়লাভের ফলে ইংল্যান্ডের শিল্প পণ্যের বাজার পেতে সুবিধা হয়েছিল। 5 নম্বর খনিজ। শিল্পের প্রয়োজনীয় খনিজ সম্পদ যেমন লোহা ও কয়লা ইংল্যান্ডে প্রচুর পাওয়া যেত। 6 নম্বর উন্নত পরিবহন। নবজাগরণ ও উন্নত বৈজ্ঞানিক আবিষ্কার উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল। এই পরিবহন ব্যবস্থা শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। 7 নম্বর বিভিন্ন যন্ত্রের আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হয় যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল, যেমন হচ্ছে জন কে এর ফ্লাইং শাটেল বা উড়ন্ত মাকুন, হারগ্রিভসের স্পিনিং জেনি বা সুতো বোনার যন্ত্র, এরপর হচ্ছে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন, এই সমস্ত বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ আর কি। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তবে শুধু এই প্রশ্ন এবং উত্তরগুলো করলে কিন্তু তোমরা পরীক্ষার সমস্ত প্রশ্ন কমন পাবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এর সাথে তোমাদের আরও প্রশ্ন উত্তর কিন্তু পড়তে হবে, তার সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেড কোর্সের মধ্যে থাকবে, পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তার সঙ্গে ভিডিওগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।